মানুষ সবসময় মৃত মানুষের অভাব বোধ করে। জীবিত থাকা অবস্থায় সেই মানুষটারই আমরা খুব কম মূল্যায়ন করি। যে আপনাকে ছেড়ে যেতে চাইছে, দ্বিতীয়বার কোনো চিন্তা ভাবনা না করে তাকে ছেড়ে যেতে দিন, তবেই না সে আপনার অভাব বোধ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভোরবেলা আজকে ওই দূরে কুয়াশা দেখা যাচ্ছে। এই কয়েকদিন এরকম গাঢ় কুয়াশা দেখতে পাইনি। তো শীতের দিনে যদি একটু শীত না করে, যদি সকালবেলা একটু কুয়াশা না পড়ে, তাহলে কিন্তু শীতের যে একটা মান সম্মান, সেই মানটা ঠিক মতো বজায় থাকে না। শীত আসলে আমাদের বাঙালিদের ঘরে ঘরে পিঠার উৎসব শুরু হয়ে যায়। নাস্তায় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা শীতের দিনের অন্যরকম শান্তি। তো কোন কোন আপুরা অলরেডি শীতের পিঠা খাওয়া শুরু করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। পিঠা বানানোতে আমি খুব একটা এখন পর্যন্ত এক্সপার্ট হয়ে উঠতে পারিনি। সাফানের বাবা পিঠা খেতে খুব বেশি পছন্দ করেন। যে কোনো পিঠা বানাতেই আসলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন আমার কাছে যেটা মনে হয়। তো আমার আসলে সেই রকম ধৈর্য শক্তি নেই, এটা সাফানের বাবা বুঝতে পারেন। তো সেই জন্য আসলে কোনো সময় পিঠার আবদার সে আমার কাছে করে না। এই না পারার ভেতরে জামাইকে খুশি রাখার জন্য এক শ্রেণীর পিঠা আমি বানাতে পারি, যেটা অনেকেই কিনা পিঠার কাতারেই ফেলেন না। সেটা হচ্ছে ছিট পিঠা বা চিটা রুটি। এই ছিট পিঠাটা আমাদের বাসায় কম বেশি সবাই খুব পছন্দ করে। তো যেটা পারি সেটা দিয়েই ভুজুং ভাজুং দিয়ে হাজব্যান্ডকে একটু খুশি রাখার চেষ্টা করি। ছিট পিঠা বানানোর জন্য এখানে কিন্তু আমি ভেজা চালের গুঁড়ি ইউজ করেছি, সাথে কুসুম গরম পানি দেব, আর দিয়েছি লবণ, সামান্য একটু তেল। তো অনেকের আছে ছিট পিঠাটা একটু রাবারি হয়ে যায়, মানে ভেজে রাখলে সেটা শক্ত হয়ে যায়। তো চেষ্টা করবেন এই যে ডোটা তৈরি করছি এটা অ্যাটলিস্ট আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে। আর অবশ্যই কুসুম গরম পানি দিয়ে তারপর ডোটা তৈরি করবেন। আর এই যে ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে। ভিডিওতে এখন কোনো একটা রান্না দেখাতে খুব বেশি ভয় লাগে, কারণ চ্যানেলে এখন অনেক অভিজ্ঞ আন্টিরা এসেছেন। বিজনেসটা শুরু করার পর অনেক আন্টিরা ঘি অর্ডার করতে গিয়ে আমার সাথে গল্প করেন, কথা বলেন। তাদের সঙ্গে যখন আমি কথা বলি আমি কিন্তু বুঝতে পারি তারা কতটা ভালোবাসা থেকে সব সময় আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন। তো আমার চ্যানেলের সব বড় বড় আন্টিদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইল। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম একটু গরম হওয়ার জন্য। সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপর হচ্ছে পিঠার ডোটা দিয়ে দিয়েছিলাম। তো এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, কিন্তু খেতে ভীষণ রকম মজা। পারফেক্টলি ডোটা যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানানো যায়। মানে ঘড়ি ধরে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু অনেকগুলো পিঠা বানানো যাবে। তো আমি যখন ছিটা রুটি তৈরি করি আমি কিন্তু সব সময় 2টা প্যানে একসঙ্গে বসিয়ে দেই। অনেকেই আছেন বোতলের মধ্যে তৈরি করেন, তো সেটা করলে কিন্তু এই যে চুলার ধার পার নষ্ট হয় না। কিন্তু আমি আবার বোতলে করে করতে পারি না, এরকম ছিটিয়ে ছিটিয়ে করে থাকি। তো এখন যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে শীতের সকালে একেবারে পারফেক্ট একটা নাস্তার আয়োজন করে ফেলেছি। গতকাল কিছু মাংস রান্না করেছিলাম, সেটাই ছিল। মাংসের গাঢ় ঝোলের সাথে এরকম নরম তুলতুলে ছিট পিঠা, এরকম একটা নাস্তা হলে আমার কাছে মনে হয় শীতের দিনে খাওয়ার যে অলসতা সেটাও কেটে যায়। যারা এটা খেতে খুব বেশি পছন্দ করেন আমি হলফ করে বলতে পারি আজকের ভিডিও দেখে তাদের কিন্তু খুব লোভ হবে। সুন্দর করে নাস্তার প্লেটটা তো সাজিয়ে নিয়েছি, কিন্তু খুব বেশিক্ষণ আয়েশ করে খেতে পারিনি। এই যে কাজে লেগে পড়েছি, ঘরের কাজের পাশাপাশি এটাও কিন্তু আমার একটা কাজের অংশ হয়ে গেছে। খুব তাড়াহুড়া করে নাস্তাটা শেষ করে বয়মগুলো রিফিল করে নিয়েছি। বেশিরভাগ আপুদেরই চাহিদা থাকে হাফ কেজি অথবা 1 কেজি অথবা 1 কেজি প্লাস এরকম। গত ভিডিওটা দেবার পর অনেক আপুরা কল করছিলেন যে 1 কেজি ঘি একটা জারে দেওয়া যাবে কিনা। সব আপুদের জন্যই একটা সিক্রেট বলছি, মেইনলি বাজারে যে 1 কেজির জারটা পাওয়া যায় সেখানে কিন্তু ফুল 1 কেজি ঘি আটে না, মানে ওরা বয়মটা সহ ওজন দেয়।
তো আমরা যখন ওজন দিই আমরা কিন্তু বয়মের ওজনটা আলাদা রাখি, তারপর ঘিটা ওজন দেই। বয়মের ওজন সহ যখন ওজন দেওয়া হয় তখন কিন্তু এমনিতেই 200 গ্রাম ঘি কম আসে। তো যারা 1 কেজি করে অর্ডার করেন তাদেরকে কিন্তু আমি সবসময় এরকম 2টা বয়মে ঘি পাঠাই, যেন ওজনে কোনো রকম কমতি না থাকে। বাজার থেকে কম মূল্যে হয়তো বা আমরা ঘি কিনে আনি, কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো, ওজনের বিষয়গুলো কিন্তু আমরা খুব একটা খেয়াল করি না। 200 গ্রাম ঘি যদি কম হয় তাহলে এটা চিন্তা করেন 200 গ্রাম ঘি কিন্তু আমি আলাদাভাবে সেল দিতে পারি, ওরাও কিন্তু তাই করছে। আর মনের অজান্তেই আমরা কিন্তু 1 কেজি ভেবে সেই জারটাই কিনে আনছি। তো দাম নিয়ে যারা কনফিউজড তারা প্লিজ কেউ দাম নিয়ে কনফিউজড হবেন না। যেসব আপুরা 250 গ্রাম করে নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আবার 250 গ্রাম আমি রিস্টক করেছি। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন। তো যাই হোক, এই যে ছিটা রুটি বানানোর পর এই যে চুলার এই অবস্থা, এটা আমার সবসময় হয়। আমার গত অনেকগুলো ভিডিওতে আপুদের রিকোয়েস্ট ছিল আপু তোমার এই চুলাটার উপর একটা ডিটেলস ভিডিও দেবে। মূলত সব থেকে যে বেশি প্রশ্নটা ছিল যে আপু এই চুলাটাতে কি গ্যাস খরচ বেশি হয় কিনা। এই চুলাগুলা কিনতে চাচ্ছে কিন্তু অনেকেই বলে চুলাগুলোতে প্রচুর গ্যাস খরচ হয়। তো আসলে আমি যেহেতু 3 থেকে 4 মাস আগে কিনেছি, কোনো একটা জিনিসের উপর রিভিউ দেওয়ার আগে আসলে নিজের সামান্য একটু অভিজ্ঞতা থাকা উচিত। তো আমি চিন্তা করছিলাম আমি 3-4 মাস এটা ইউজ করে তারপর এটার ভালো আর খারাপ দিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক আপুরা প্রশ্ন করেছিলেন যে এটা কোন ব্র্যান্ডের। তো আমি প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের একটা চুলা। আরও কিছু আপুদের প্রশ্ন ছিল চুলাটা কি গ্লাসের না গ্রানাইটের। তো সেই সব আপুদের জন্য বলছি এটা কিন্তু সম্পূর্ণ গ্রানাইটের একটা চুলা। তো গ্লাসের চুলা কিনলে হয় কি অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্রানাইটের চুলার তুলনায় গ্লাসের যে চুলাগুলো থাকে তো সেগুলোর দামটা কিন্তু একটু কম হয়। কিন্তু আমি যেটা চিন্তা করেছিলাম চুলা এমন একটা জিনিস যেটা আমাকে রেগুলার ইউজ করতে হবে, তো সেই ক্ষেত্রে যেটা একটু টেকসই হয় সেটাই নেওয়ার চেষ্টা করেছি। তো চুলার উপর কিন্তু ডিটেলস ভিডিও একটা চ্যানেলে দিয়েছি, কিন্তু চ্যানেলে অনেক নতুন নতুন আপুরা এসেছেন যারা কিনা ভিডিও দেখে এই চুলার উপর একটা কমেন্ট করে যান আমার এই চুলাটা আপুরা সবাই খুব বেশি পছন্দ করেন। এই চুলাতে অনেক বেশি গ্যাস খরচ হয় এটা কিন্তু আসলে সঠিক নয়। গ্যাসের চুলা আপনি যেভাবে সিলিন্ডারটা ইউজ করবেন, যে পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু পুরাবে। তো আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি তো সেই জন্য আমি বাড়তি অনেক অপশন বাসায় রেখেছি। আমার আগের চুলাটাতে ঠিক যতদিন আমার গ্যাস সিলিন্ডারটা যেত এই চুলাটাতেও কিন্তু সেমই যাচ্ছে। 3 বার্নারের চুলা ইউজ করার কারণে যে গ্যাস অনেক বেশি খরচ হচ্ছে বিষয়টা কিন্তু এমন না, মানে এই চুলাটা অনেক বেশি গ্যাস খায় আমার কাছে সেটা মনে হয়নি। স্বাভাবিকভাবে রান্নাতে আপনার ঠিক যতটুকু সিলিন্ডারের গ্যাস ফুরাতো এই চুলাটাতেও ঠিক সেম গ্যাসের প্রয়োজনই হবে। সিলিন্ডার গ্যাস আমরা যারা ইউজ করি আমরা কিন্তু সব সময় খুব সাবধানতা অবলম্বন করি, কারণ ভাত রান্নার ক্ষেত্রে বা দুধ রান্নার পর যখন উতরে পড়ে যায় অনেক সময় কিন্তু এই যে গ্যাসের বার্নারের ভিতর দিয়ে গিয়ে সেটা ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই চুলাটাতে ওই যে দেখতে পাচ্ছেন 2টা লম্বা লম্বা লাঠির মতো মানে সেন্সর লাগানো আছে, যখন কোনো কিছু উতরে পড়ে আপনা আপনি এটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো বার্নারের ভেতরে কোনো রকম লিকুইড জাতীয় জিনিস কোনোভাবেই প্রবেশ করা সম্ভব না। আমার এই চুলাটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আর এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। চুলা কেনার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো বার্গেন করে কিনবেন, ওরা কিন্তু অনেক দাম চায়। তো আমার এই 3 বার্নারের চুলাটার দাম ওরা সম্ভবত 21,000 টাকা চেয়েছিল। তো সর্বসাকুল্যে এই চুলাটা কিন্তু আমি 15,500 টাকা দিয়ে কিনেছিলাম। চুলাটাতে কোনো ধরনের সমস্যা আমি আপাতত ফেস করছি না, একটা মাত্র সমস্যাই আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। গোল তলাওয়ালা কোনো পাতিল যখন চুলার উপর বসানো হয় তখন কিন্তু এরকম টিকটিক করে। তো আমার চুলাতেই শুধু এই প্রবলেম না, যারা এই চুলাগুলো ইউজ করেন সবারই একই প্রবলেম, এটা কিন্তু আমি সঠিক বলতে পারবো না। কিন্তু ফ্ল্যাট তলাওয়ালা যে পাতিলগুলো আছে, যে হাঁড়িগুলো আছে, মানে নন স্টিকের হাঁড়ি পাতিল যখন এখানে বসানো হয় তো কোনো হাঁড়ি পাতিলই কিন্তু একেবারে নড়াচড়া করে না, খুব সুন্দর করে রান্না করে নেওয়া যায়। আর ওই যে টিকটিকের ব্যাপারটা ওটা আসলে একটু ধরে নিয়ে রান্না করলেই কোনো ঝামেলা হয় না। তো চুলাটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু আমি হচ্ছে দুপুরে রান্নাটা করে ফেলবো। বাসায় আব্বা আম্মা এসেছেন, একটু রান্নার পরিমাণটা বেশি। এখানে আমি বাঁধাকপি ভাজি করে নিচ্ছি। তো বাঁধাকপির সঙ্গে আমি কিন্তু সামান্য একটু আলু গ্রেট করে দিয়েছি। তো
তো বাঁধাকপি বলেন, তারপর কুমড়া বলেন, ফুলকপি বলেন, এগুলোতে আমার সামান্য একটু করে আলু কুচি করে দিলে খেতে ভালো লাগে, মানে ড্যাম ভাব যেটা সেটা থাকে না। আর অন্য আরেকটা চুলাতে আমি একটু মূলা ভাপ দিয়ে নিয়েছি। বিয়ের আগে মূলা জিনিসটা একেবারেই খেতে পারতাম না, এখনও যে খুব বেশি পছন্দ করি তা না, কিন্তু আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের একটা সবজি, তো তার জন্যই রান্না করছি। আর এটা আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করব। আমার শ্বশুর শাশুড়ি দুইজনই প্রচুর দেশীয় খাবারগুলো পছন্দ করেন। মাছ কেনার ক্ষেত্রেও দেশি মাছ, তারপর সবজি টবজিও যখন কেনে তখন বলে যে গৃহস্থের সবজি যেগুলো পাওয়া যায়, তো সেগুলোই কিন্তু বেছে বেছে কিনে আনে। কিছুদিন আগের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার মশলার জারে রাখা যে গুঁড়ি মশলাগুলো আছে এগুলোর কালার খুব বেশি সুন্দর। তো সে আপুর জন্য বলছি, আসলে ভাঙানো মশলার স্বাদ কিন্তু অন্যরকম। আমি কিছুদিন রাঁধুনির গুঁড়া মশলা কিনে খেয়েছি, তো সেখানে দেখেছি যে রান্নায় যে পরিমাণ সেটা ইউজ করতে হয় সেটাতে খুব গাঢ় টকটকে একটা রং আসে, কিন্তু সেই পরিমাণ কিন্তু ঝাল থাকে না। মানে নিজেরা ভাঙিয়ে নেওয়া যে মশলা সেগুলো যখন তরকারিতে ইউজ করা হয় তখন কিন্তু সত্যিই তরকারির রং বলেন, ঘ্রাণ বলেন, সবই অন্যরকম হয়। আমার কাছে মনে হয় কেনা মশলাতে ওরা অনেক বেশি কালার ইউজ করে, যে জন্য তরকারিতে খুব সুন্দর রং হয়, কিন্তু পরিমাণে অনেক বেশি ইউজ করতে হয়। তো বাঁধাকপি ভাজি আর মূলার তরকারিটা আমার হয়ে গেছে। অন্য আরেকটা চুলাতে আমি আলু আর বেগুন দিয়ে কাজলি মাছ রান্না করব। আসলে আমার জীবনযাপনটা খুবই সাধারণ, আমার খাবার দাবারও খুবই সাধারণ। সেদিন একজন আপুর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, তো সে আপুটা বলছিলেন যে আপু আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে শুধুমাত্র আপনার সিম্পলিসিটির কারণে, আপনার খুব সাদামাঠা রান্নাগুলো আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে খুবই সাধারণ আর মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে আমি, তো সেখান থেকে আমার জীবনযাত্রা কিন্তু সবসময়ই সাধারণ। যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, প্রতিদিন যা রান্না করি, প্রতিদিন যে কাজকর্মগুলো করি সেগুলোই তো ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসি। আমি যদি আমার সত্যিকারের জীবনযাত্রাটা আপনাদের সঙ্গে তুলে ধরতে না পারি তাহলে কিন্তু অভিনয় করে আমি খুব বেশি দিন আপনাদের মাঝে টিকে থাকতে পারবো না। অনেকেরই ধারণা আছে ব্লগিং করলে অনেক ভারী ভারী রান্না করতে হয়, ভালো ভালো রান্না, পোলাও, মাংস, বিরিয়ানি সব সময় রান্না করতে হয়। তো বিষয়টা কিন্তু এমন না, মানুষ সব সময় ন্যাচারাল জিনিসটা দেখতে পছন্দ করেন। তো আমি যা সেটাই যদি আমি ভিডিওতে তুলে আনতে পারি সেটা কারো কাছে হয়তো বা খারাপ লাগবে, কারো কাছে হয়তো বা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই যে দুপুরের খাবার দাবার আমি কিন্তু ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার মেয়ে খাবার দেখে এমন আগ্রহ দেখাচ্ছে যে সব কিছু খেয়ে একেবারে উদ্ধার করে ফেলবে। তো দুপুরে কিন্তু সে মাত্র 2 থেকে 3 লুকমা ভাত খেয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করার পর আগে হয়তো বা 5-10 মিনিট একটু রেস্ট নিতে পারতাম, এখন কিন্তু সেই সময়টাও আর পাচ্ছি না। এমনিতেই বেলা অনেকটা ছোট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি আমার কর্মে নেমে পড়েছি, কারণ চাচ্ছি সব সময় ফ্রেশ জিনিসটাই আপুদের কাছে পৌঁছে দেবার। তো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।